জামায়াত ঘোষণা দিয়েছে ছায়া মন্ত্রিসভা করবে। অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখলাম তারা ভাবছে এটা একটা গোপন নিউজ, এটা চুপি চুপি করতে হয়। ছায়া, শ্যাডো, ওকে, এগুলো ভিতরে ভিতরে রাখেন, পাবলিকলি বললেন না। আবার অনেকে বলছেন যে হ্যাঁ, এটা হওয়া খুবই জরুরি, হওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে একটা দারুণ কোয়ালিটি অ্যাড করবে বা কোয়ালিটির একটা চমৎকার ভ্যালু অ্যাড করবে যদি এই ধরনের কিছু হয়। আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না যে শ্যাডো ক্যাবিনেট জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে বা এটা কোন পদ্ধতিতে হয়। অনেকে ধারণা করছেন এটা হয়তো গভর্নমেন্টের খরচে হবে, গভর্নমেন্টের আরো কতগুলো টাকা গচ্চা দেবে, নষ্ট হবে। শ্যাডো ক্যাবিনেট আসলে হচ্ছে কি, যে মন্ত্রিসভাটা হবে, ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার পর যে মন্ত্রিসভাটি হবে এবং সেখানে প্রত্যেকজন মন্ত্রীর এগেনস্টে একজন করে প্রধান বিরোধী দল, একজন করে তার যে সবচেয়ে মেধাবী মানুষ বা সবচেয়ে প্রজ্ঞাসম্পন্ন মানুষ বা জ্ঞানসম্পন্ন মানুষ অথবা ওই পদের জন্য যোগ্য মানুষ সেট করা হবে। যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছেন, সো শ্যাডো মন্ত্রিসভায় কি হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার মতো যোগ্য বিরোধী দলের যেই নেতা আছেন তাকে সেই মন্ত্রণালয়ের একটা ছায়া হিসেবে, তাকে মন্ত্রী হিসেবে দেখা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে সকল পদক্ষেপ নিবে, এই শ্যাডো ক্যাবিনেটের এই মন্ত্রীর কাজ হচ্ছে সেই পদক্ষেপগুলো আরো কিভাবে ভালো হতে পারে সে বিষয়ে তার নিজের আইডিয়াগুলো হাজির করা, অথবা যেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সিদ্ধান্তগুলো কোনটা কতটুকু উপযোগী সেই ব্যাপারটা অ্যানালিসিস করা। এটা কেন খুব দারুণ একটা ভ্যালু অ্যাড করবে, এর কারণ হচ্ছে বাংলাদেশে তো আসলে বিরোধী দল বলতে আমরা এত 50 বছরের ইতিহাসে আমরা সবসময় দেখে আসছি বিরোধী দল মানেই হচ্ছে অযৌক্তিক সমালোচনা, অথবা ভালো করুক আর মন্দ করুক সবটাই শুধুমাত্র মানে, যেহেতু বিরোধী দল, বিরোধিতা করাটাই একটা মূল নেচার অথবা বিরোধিতা করাটাই একটা দায়িত্ব, সেই হিসেবে বিরোধিতা করাটাকেই আমরা দেখেছি অতীতে সবসময়। কিন্তু জামাত বিরোধী দলে যাওয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় যে উপকারটা হবে সেটা হচ্ছে, যদি জামাত এরকম একটি শ্যাডো মন্ত্রিসভা গঠন করতে পারে তাহলে দুইটা জিনিস হবে। এক হচ্ছে চলমান যে সরকার বা আগামী 5 বছরের জন্য যে সরকার গঠিত হবে সেই সরকারের যৌক্তিক সমালোচনা করার সুযোগ তৈরি হবে। মানে আননেসেসারি কোনো ডিবেট, আননেসেসারি শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, এই ধরনের কাজ থেকে বের হয়ে সত্যিকার অর্থেই সরকার যে সকল ডিসিশনগুলো নেবেন এই ডিসিশনগুলো কোনটা কতটুকু যৌক্তিক এবং কি করলে আরো ভালো হতে পারতো সেই বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যেটা শ্যাডো মন্ত্রণালয় থাকবে, সেখান থেকে সেটা হাজির করা হবে। নাম্বার 2, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যারা এতদিন ধরে হতাশ হয়েছিলেন আপনাদেরকে বলছি, জামাত তার নিজেকে প্রস্তুত করতে পারবে। বিশেষ করে যখন বিভিন্ন রকম প্রশ্ন করা হয় যে জামাতের অর্থমন্ত্রী কে হবে, জামাতের সংস্কৃতি মন্ত্রী কে হবে, জামাতের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, অথবা 11 দলীয় জোটে কি আসলেই ওই রকম যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন। এখন যেটা হবে, সেই যোগ্যতা সম্পন্ন মানুষ খুঁজে বের করার একটি রাস্তা তৈরি হবে এবং একই সঙ্গে সেই মানুষটি নিজেকে যোগ্যতম করে গড়ে তুলতে পারবেন, কারণ উনিও একই সঙ্গে একজন মন্ত্রীর দায়িত্বের মতো করে তার দায়িত্বটা পালন করবেন। এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দারুণ একটি সংযোজন হবে যদি সত্যিকার অর্থে এরকম একটি আইডিয়াকে ইমপ্লিমেন্ট করা যায় এবং মেধাবী মানুষেরা একসাথে মিলে বাংলাদেশে যে সরকারি আসছে সেই সরকারকে সহায়তা করেন আরো শক্তিশালী হওয়ার জন্য এবং শক্তিশালী বিরোধী দল হওয়ার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করেন। দেখেন, গণতন্ত্রে আমরা দেখতে পাই যে কোনো একটি দল এককভাবে যদি 40% বা 45% ভোটও পায় আর বাকি মানুষগুলো 55% যদি বিচ্ছিন্ন থাকে, তবুও তাদের ভোটের রিফ্লেকশন ক্ষমতায় আসে না। কিন্তু গণতন্ত্রে তো একটা বিউটি আছে যে এই 55% মানুষেরও মতামতকে কাউন্ট করা হবে কিভাবে, তাদেরকে শক্তিশালী বিরোধী দল হতে দেওয়ার মাধ্যমে। দেখেন, ডেমোক্রেসিকে সবসময় উইকেস্ট পলিসি বলা হয় রাষ্ট্র পরিচালনার। এর কারণই হচ্ছে এইটা, যে এইটাতে বেশিরভাগ মানুষের মতামতকে কাউন্ট করা হয়, কিন্তু সেই বেশিরভাগ মানুষ অনেক সময় ক্ষুদ্র, মানে একটা বৃহৎ অংশের ক্ষুদ্র ঐক্যবদ্ধ অংশ হয়ে তার নিজের শক্তিকে এক্সারসাইজ করার সুযোগ পায়। এ কারণে আমার মনে হয় গণতন্ত্রের সবচেয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি হবে তখনই যখন সরকারি দল এবং বিরোধী দল একে অন্যের কাজগুলোকে রাষ্ট্রের কল্যাণে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সমাধান করেন। আর এই জন্যই শ্যাডো ক্যাবিনেট হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আমরা তো আসলে এমন একটি সময় প্রবেশ করেছি যে সময়ে আমাদেরকে অনেকগুলো দিক ভাবতে হচ্ছে, দেশ, আন্তর্জাতিক সম্পর্কগুলো এবং দেশের মধ্যেও নানান ফ্র্যাকশনের সাথে লেনদেন। যদিও 11 দলীয় জোট তাদের ভোট গণনা নিয়ে অনেক রকম অভিযোগ করছেন এবং সেই অভিযোগের কিছু কিছু জায়গায় হয়তো সত্যতাও পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা জানি না ভবিষ্যৎটা কেমন হবে বা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, কিন্তু আমরা আশাবাদী হতে পারি যে যদি সরকারি দল এবং বিরোধী দল এই দুটো শক্তি পরস্পরের ঘৃণা, পরস্পরের সহিংসতা এবং পরস্পরের প্রতি বিদ্বেষমূলক যে শক্তি প্রদর্শন, এটা না করে
তারা একে অন্যের প্রতি সহনশীল এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের নিজেদের যে 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 সহিংসতা করতে পারে এমন যে গোষ্ঠী আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, যেটা ব্যবসার জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য, মানুষের জীবনের বিকাশের জন্য, জীবন মান উন্নয়নের জন্য এবং আমাদের মূল্যবোধের পরিচর্যার জন্য খুবই জরুরি, এমন একটি বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা পেতে যাচ্ছি যদি আমরা সবাই মিলে আগ্রহী হয়ে উঠি।